11 নম্বর চ্যাপ্টার পড়বো। আচ্ছা বোটানি পড়বো, বলেন কি রইস? হ্যাঁ তাই না, কোনটা পড়বো বলেন, কোন চ্যাপ্টার পড়বো? আচ্ছা চলো যেটা পড়ি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, চলো চ্যাপ্টার 11। তাহলে এটার মধ্যে জেনেটিক্স, জিনতত্ত্ব এবং বিবর্তন, জিনতত্ত্বটা হলো বিবর্তন বা তো জেনেটিক্স এর মধ্যে সর্বপ্রথম ব্যবহার করছে কে? এই শব্দটা ব্যবহার করছে উইলিয়াম বেটসন। বই লেখা আছে, এটা বইটা বের করে ফার্স্টের অংশটুকু এটুকু দাগাই দেয়, এটার মধ্যে বেশি কিছু পড়ানো কিছু নেই। প্রথম যে পোর্শনটা আছে এটার মধ্যে পড়ানো বেশি কিছু নেই। হেরিডিটি কাকে বলে? যে সকল বৈশিষ্ট্যগুলো বংশগতি বা হেরিডিটারি বা বংশগতি, DITERY না, HEREDITY, হেরিডিটি বা বংশগতি। ইংলিশ টার্মগুলো অবশ্যই জানতে হবে, কারণ অপশনগুলোতে কিন্তু ইংলিশ টার্মে থাকে। অ্যাডমিশন টেস্টে কিন্তু এবার আসছে হেরিডিটি বা বংশগতি। দ্যাট মিনস যে সকল বৈশিষ্ট্য বাবা মা থেকে তার সন্তান সন্ততিতে পরিবাহিত হয় তাকে বংশগতি বলে। যে সকল বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে তার সন্তান সন্ততিতে পরিবাহিত হয় তাকে হেরিডিটি বলে। তাহলে বিবর্তন সর্বপ্রথম ব্যবহার করছে কে? উইলিয়াম বেটসন। 1905 সালে সর্বপ্রথম জেনেটিক শব্দটা ব্যবহার করছে উইলিয়াম বেটসন। 1905 সালে জেনেটিক শব্দ সর্বপ্রথম ব্যবহার করছে উইলিয়াম বেটসন। জেনেটিক শব্দ ব্যবহার করছে কে? উইলিয়াম বেটসন। এবং একটা ইউটিউবে যাবে আর একটা ফেসবুকে যাবে। উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটা ব্যবহার করছে। আর জেনেটিক্সের জনকে, হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স? গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান, সে কি ছিল মূলত? সে মূলত অস্ট্রিয়ার ধর্মযাজক ছিল। ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স, আর সে মূলত অস্ট্রিয়ার ধর্মযাজক ছিল। অস্ট্রিয়ার ধর্মযাজক মানে কি? ধর্মযাজক। এবং সে মূলত হ্যাঁ খ্রিস্টান ধর্মের সে পাদ্রী ছিল আর কি। এবং কি বলে মানে ইয়ং পাদ্রী ছিল আর কি। তো সে তার আবার বিজ্ঞান বিষয়ে তার কোনো অনেক বেশি ইয়ে ছিল, কৌতূহল ছিল যে কীভাবে কী হয়। তো সে সর্বপ্রথম অনেকগুলো মটরশুঁটি গাছ ছিল তার আশেপাশে, তো গির্জার আশেপাশে গাছগুলো নিয়ে সে গবেষণা করছে যে কিছু মটরশুঁটি, এটা তো ক্লাস 9-10 লেখা ছিল, যে মটরশুঁটিগুলো নিয়ে সে কিছু লম্বা এবং কিছু খাটো মটরশুঁটির মধ্যে ক্রস করাইছে। যে লম্বা মটরশুঁটির যে পরাগরেণুগুলো আছে এগুলো খাটো মটরশুঁটির গর্ভমুণ্ডে পতিত করে সেখান থেকে আর্টিফিশিয়ালি প্রথম জেনারেশনে যে গাছগুলো হয়েছে সবাই লম্বা হয়েছে। কিন্তু সেকেন্ড জেনারেশনে কি হয়েছে? সেকেন্ড জেনারেশনে 1064টার মধ্যে প্রায় 278 না কতটা জানো, 200 কতগুলা, 1064টার মধ্যে 277টি খাটো হয়েছে এবং 787টা লম্বা হয়েছে। 278টা হয়েছে, 77টা হয়েছে খাটো আর লম্বা হয়েছে 787টা। তাহলে এখান থেকে সে একটা ধারণা পোষণ করছে যে ফার্স্ট জেনারেশনে সবাই ছিল লম্বা, কিন্তু সেকেন্ড জেনারেশনে কি হইল? লম্বা এবং খাটোর অনুপাত প্রায় 3:1। 787 মানে কি? আর 787 আর 277 মানে প্রায় 3:1। তাহলে অনুপাত বলছে যে প্রকট দুটি প্রজাতির মাঝখানে, ভিন্ন দুটি প্রজাতির মাঝখানে যদি ক্রস হয় তাহলে প্রথম জেনারেশনে সবাই লম্বা হবে, বা প্রথম জেনারেশনে সবার প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু সেকেন্ড জেনারেশনে কি হয়? লম্বা এবং খাটোর অনুপাত হবে 3:1। এবং এই ধারণাটা সে একটা বইয়ের মধ্যে লিখছে। সে বইটার নাম কি, বা একটা সে থিসিস আকারে সে প্রকাশ করছে একটা জার্নালে। কিন্তু ওই সময় তার এটাকে কেউ করে না অত বেশি। এই যে বলছে যে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি,
এবং তার পরীক্ষার সমস্ত কাগজপত্র 1863 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেন এবং আপাত দৃষ্টিতে অতি সাধারণ এবং পরীক্ষার গুরুত্ব 19 শতাব্দী থেকে উপলব্ধি করতে পারে নাই। 19 শতাব্দী বলতে কত সাল বোঝায়? 1800 সাল বোঝায়। 19 মানে 1800 সাল। তো ওই সালে মানুষ অত বেশি বুঝতে পারে নাই, কিন্তু তার জন্মের মানে তার মৃত্যুর 16 বছর পর এটা নিয়ে 3 জন ভিন্ন ভিন্ন বিজ্ঞানী, হুগো দ্য ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক স্কেমেক, এই 3 জন বিজ্ঞানী তারা আলাদা আলাদাভাবে নিজেরা গবেষণা করে যে এর যে সত্যতা, যে এটা সঠিক ছিল, ম্যান্ডেলের যে থিসিসটা সঠিক ছিল সেটা আবার প্রমাণ করছে, এবং এর জন্য তাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়, তার সম্মানার্থে। হ্যাঁ, মরে যাওয়ার পর সবাই মরা মানে জীবিত থাকা অবস্থায় রিকগনিশন পায় না, মরে যাওয়ার পর রিকগনিশন পায়। আচ্ছা, ম্যান্ডেলের ইনহেরিটেন্স বা ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স, এই যে এই কথাটা লেখা আছে, মূল কথা হলো এইটা যে প্রথম জেনারেশন লম্বা এবং খাটোর মাঝখানে যদি ক্রস করাই তাহলে প্রথম জেনারেশন সবাই হবে লম্বা, কিন্তু সেকেন্ড জেনারেশনে সবাই হবে তিনজন হবে লম্বা, একজন হবে খাটো। তাহলে সে মূলত 7টি পরীক্ষার ফলাফল প্রমাণ করা হলে এখানে লেখা আছে, এগুলো পড়বেন। এখানে পরীক্ষার জন্য ম্যান্ডেল কেন মটরশুঁটি কেন বেছে নিচ্ছে, সে মেনলি মটরশুঁটি কেন নিল? কারণ মটরশুঁটিগুলো খুব তাড়াতাড়ি ফলন দেয় এবং তারা এক বছর বাঁচে, এবং কিছু কিছু বৈশিষ্ট্য লেখা আছে, এবং এরা উভলিঙ্গী হয়, আয়ুষ্কাল স্বল্প থাকে, স্বপরাগী, 1 বছর জীবী, এগুলো এই সকল বৈশিষ্ট্যগুলো তার জন্য সুবিধা হয়েছে। বিপরীত বৈশিষ্ট্য, দ্যাট মিন্স মেল ফিমেল গাছগুলোকে ভালো করে চেনা যায় খুব সহজে, এই জন্য সে মূলত এই মটরশুঁটি নিয়ে গবেষণা করছে। আচ্ছা, নেক্সট আমাদের কারণগুলো পড়বেন। জিনতত্ত্বের কয়েকটি শব্দের ব্যাখ্যা অবশ্যই মনে রাখতে হবে। কী কী শব্দগুলো কী কী? জিন কাকে বলে? হোয়াট ইজ জিন? জিন হলো ডিএনএর একটি খণ্ডাংশ যেটি বংশগতীয় বৈশিষ্ট্য পরিবহন করে। দ্যাট মিন্স ডিএনএকে আমরা অনেকগুলো জিন দিয়ে গঠিত, আর ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যেটা বংশগতীয় বৈশিষ্ট্য পরিবহন করবে। কিন্তু ম্যান্ডেল একে কী নামে ডাকছে? ম্যান্ডেল একে ফ্যাক্টর নামে অভিহিত করেছিল। তাহলে জিন কি? ডিএনএর একটা খণ্ডাংশ যেটি বংশগত, আমি জিজ্ঞেস করব, যাওয়ার আগে সবাই জিজ্ঞেস করবো একটা একটা করে, যে পারবে তার ছবি হবে। জিন হলো বংশগতীয়, ডিএনএর একটা খণ্ডাংশ যেটি বংশগতীয় বৈশিষ্ট্য পরিবহন করে। এটা মূলত একে ফ্যাক্টর নামে অভিহিত করা হয়। লোকাস কাকে বলে? যে স্থানে জিন থাকে তাকে বলা হয় লোকাস, তাই না? আচ্ছা, অ্যালিল কাকে বলে? অ্যালিলমর্ফ, স্টার মারেন আগে। এই ডেফিনেশনগুলো একদম আত্মস্থ করতে হবে, পরীক্ষায় আসবে। অ্যালিল কাকে বলে? অ্যালিল হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন দুটিকে একটিকে আর একটির অ্যালিল বলে। তাহলে এখন হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম কি, তাই না? হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? একই আকার আকৃতি, একই দৈর্ঘ্য বিশিষ্ট ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। একটা পাই মা থেকে আর একটা পাই বাবা থেকে। দ্যাট মিন্স আমাদের এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। আমরা কয় সেট ক্রোমোজোম পাই? 2টা ক্রোমোজোম, একটা পাই মা থেকে আর একটা পাই বাবা থেকে। সাপোজ এই জায়গায় একটা জিন আছে, এখানে একটা জিন আছে, ওর এটার লোকাস, ওর এটার লোকাস, তাহলে একটা ক্যারেক্টার কি বলা হয়? অ্যালিল। প্রায় একই লোকাসে অবস্থিত, এবং এই ক্রোমোজোম 2টা প্রায় একই রকম, একটা পাইছে মা থেকে আর একটা পাইছে বাবা থেকে। ওর মধ্যে যে জিনটা আছে আর ওর মধ্যে একই কাজ করার জন্য জিন আছে। যেমন এটা হচ্ছে তার হাইট নির্দেশ করে, এই জিনটা তার উচ্চতা নির্দেশ করে, এই জিনটা তার উচ্চতা নির্দেশ করে, এবং তারা প্রায় সেন্ট্রোমিয়ার থেকে মানে কাছাকাছি ডিস্টেন্সে আছে। এখান থেকে সে এতটুকু ডিস্টেন্সে আছে, এখান থেকে সে এতটুকু ডিস্টেন্সে আছে, তাহলে দ্যাট মিনস তাদের লোক আছে একই জায়গায়। কথা বুঝছেন না? দুইটাই হচ্ছে সেম বৈশিষ্ট্য, মানে দুইটাই হচ্ছে তার হাইট নির্দেশ করে সাপোজ, অথবা তার শরীরের কালার নির্দেশ করে, অথবা তার কি বলে মুখের স্ট্রাকচার নির্দেশ করে, সে কেমন বাহ্যিক স্ট্রাকচার নির্দেশ করে, অথবা চুলের কালার নির্দেশ করে, অথবা চোখের কালার নির্দেশ করে। তো যেটা নির্দেশ করুক না কেন, এরা দুজনে দায়ী থাকে। একটা ক্যারেক্টার কি বলা হয়? একটা পাইছে মা থেকে, একটা পাইছে বাবা থেকে। তাহলে একটা ক্যারেক্টার হোমোলোগাস, একই হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত পাশাপাশি দুটি জিনটিকে একটি ক্যারেক্টার অ্যালিল বলা হয়। এদেরকে অ্যালিলোমর্ফ বলা হয়, বা এটাকে কি নামে ডাকে? অ্যালিল বা অ্যালিলোমর্ফ। আর কিছু নামে ডাকা যায়?
বুঝে বুঝে ঘুরে। এটা MCAT লিখে রাখেন, MCAT 2015, এবং এটা অপশন থেকে ডাইরেক্ট তুলে দিছে, অপশন থেকে এই কোশ্চেন সহ তুলে দিছে। এর জন্য প্রত্যেকটা বইয়ের লাস্টের যে MCQগুলো আছে এগুলো দেখতে হবে, ডাইরেক্ট স্যাররা তুলে দেয় এগুলা, তারা তো তাদের কোশ্চেন করার তো সময় তো নাই, ডাইরেক্ট তুলে দেয়। অ্যালিল কাকে বলা হয়? অ্যালিলিমর্ফ বা আর কোনো নামে ডাকা হয়? জিন ধরে একটি ক্যারেক্টার বলা হয় অ্যালিলিমর্ফ বা অ্যালিল বলা হয়। হোমোজাইগাস ক্রোমোজোম কাকে বলে? এই অ্যালিল দুটি যদি একই রকম হয় তাদেরকে বলা হয়, দ্যাট মিনস এটা ছিল লম্বা, মানে এটা বড় টি, এটা ছোট টি, তাহলে এটা হবে হেটারোজাইগাস। দ্যাট মিনস দুটি জিনিস যদি একই রকম হয় সেটাকে বলা হয় হোমোজাইগাস। আর যদি দুটি জিন যদি একটা আর একটা ভিন্ন রকম হয় তাকে বলা হয় হেটারোজাইগাস। মানে একটা লম্বা আর একটা খাটো, তাহলে এটা কি হবে? সে হবে হেটারোজাইগাস, আর এ হবে হোমোজাইগাস। এটা হেটারোজাইগাস, আর এ হবে হোমোজাইগাস। তাহলে এটা কি হবে? হোমোজাইগাস। এটাও কিন্তু হোমোজাইগাস হবে, দুইটাই একই রকম আছে। জিন দুটি যদি একই রকম থাকে দিস ইজ কল্ড হোমোজাইগাস, আর ভিন্ন রকম হলে হেটারোজাইগাস। আচ্ছা, আর হোমোলোগাস কি? হোমোলোগাস ক্রোমোজোম, মানে হোমোলোগাস কথাটা ব্যবহৃত হয় ক্রোমোজোমের ক্ষেত্রে, আর হোমোজাইগাস আর হোমোলোগাস মানে হচ্ছে একই ক্রোমোজোমটাকে বলা হয়। ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা হোমোলোগাস ব্যবহার করি, আর হোমোজাইগাস মানে জিনের ক্ষেত্রে আমরা মেইনলি ব্যবহার করি। আচ্ছা, এখন জিনোটাইপ কি এবং ফিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে জিনগত যে বৈশিষ্ট্য, জিনগত জিনোটাইপ। জিনোটাইপ কি? যে জিনগত যে বিন্যাস আছে। আমাদের জিন তো আর দেখা যায় না, দেখতে পারি না, কিন্তু জিন ক্রোমোজোমের ভেতরে ডিএনএ আছে, মানে একটা ক্রোমোজোমের ভেতরে এরকম ক্রোমাটিন আছে। ক্রোমাটিনকে যদি আমরা ভালো করে দেখি তাহলে এরা মেইনলি অনেক সুতার মধ্যে পেঁচানো ক্রোমাটিন। আর একটা ক্রোমাটিনকে ভালো করে যদি দেখি তাহলে দেখবো যে এর মধ্যে ডিএনএ আছে এবং প্রোটিন আছে। প্রোটিনগুলোকে ডিএনএ এরকম পেঁচায়, তাই না? আমরা জানি। তো এখন এই জিনের মধ্যে এর ভেতরে মূলত হচ্ছে এই ডিএনএ স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে এখানে অনেকগুলো যে ডিএনএ ডাবল হেলিক্স আছে, তাই না? অনেকগুলো জিন এর মাঝখানে থাকবে। এই যে জিনগুলোকে বলা হয়, এটাকে বলা হয় জিনগুলো যে বিন্যাস আকারে সজ্জিত থাকে, দিস ইজ কল্ড জিনোটাইপ। আর জিনগত বিন্যাসের কারণে তার যে আকার আকৃতির যে চেঞ্জ হয় বা বাহ্যিক যে স্ট্রাকচার হচ্ছে, যেমন হচ্ছে আমি হচ্ছে নর্মালি দেখতে কেমন হব? চাইনিজদের মতো হব সাপোজ। তাহলে আমার যে জেনেটিক্স যেটা আছে, জিন যেটা আছে, এই জিনের যে বিন্যাস দিস ইজ কল্ড জিনোটাইপ। আর জিনোটাইপের জন্য আমার বাহ্যিক যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে দিস ইজ কল্ড ফিনোটাইপ। এটাকে বলা হয় ফিনোটাইপ। একটাকে বলা হয় জিনোটাইপ আর একটাকে বলা হয় ফিনোটাইপ, বুঝছেন? এখন তারপর ডেফিনেশন, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট কোনটা? প্রকট হচ্ছে যে বিশুদ্ধ দুটি প্রজাতির মাঝখানে যদি সংকলিত হয়, প্রথম জেনারেশনে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বলে। মানে একটা লম্বা মানে সে বিশুদ্ধ, একদম বিশুদ্ধ লম্বা, আর এ হচ্ছে খাটো, বিশুদ্ধ খাটো। এদের মাঝখানে যদি ক্রস হয় তাহলে আমরা কি পেয়েছিলাম যেন? তাহলে এখান থেকে আলাদা হয়ে যাবে। আমরা গ্যামেট তৈরি হওয়ার সময় কি হয়? আলাদা হয়ে যায় না? তাহলে এটা গ্যামেট, এটা গ্যামেট হবে, মিউসিস ডিভিশন আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে এই গ্যামেট, এটা মেল গ্যামেট আর এটা ফিমেল গ্যামেট। মেল ফিমেলের সাথে ফিউজন হবে, তখন এটা কি হবে? বড়টি ছোটটি, দ্যাট মিনস সবাই হবে বড়টি ছোটটি। এই যে এটা হোমোজাইগাস না হেটারোজাইগাস? হেটারোজাইগাস। দ্যাট মিনস হেটারোজাইগাস অবস্থায় যেই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে দিস ইজ কল্ড, এটাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। যেমন লম্বা আর খাটো, কিন্তু ওদের সবার সন্তানগুলো কেমন হবে? লম্বা হবে। যদি তার মাঝখানে খাটো হওয়ার জিন আছে কিন্তু লম্বা হবে। কেন? লম্বা হওয়াটা হচ্ছে প্রকট। মানে আমার যদি এ পজিটিভ ব্লাড গ্রুপ থাকে আর কারো যদি মানে একটা মেল আর একটা ফিমেল, এর ক্ষেত্রে একজনের এ পজিটিভ আর একটা হচ্ছে মায়ের এ নেগেটিভ, বাবার এ পজিটিভ, তাহলে অবশ্যই সন্তান কী হবে? পজিটিভ হবে। হ্যাঁ, বাবাটা বা না, মানে হচ্ছে পজিটিভ, যেটা পজিটিভ হওয়াটা হচ্ছে প্রকট, মানে পজিটিভটাই প্রকট বিধায় প্রথম জেনারেশনে সব প্রকট হবে।
পজিটিভ হলে তো হবেই, মানে প্লাস মাইনাস আমরা কি জানি মাইনাস, কিন্তু প্লাস প্লাসে প্লাস মাইনাসে প্লাস হবে, মানে একজনের যদি পজিটিভ হয় তাহলে ওর সন্তান কেমন হবে? পজিটিভ হবে। কিন্তু মাইনাস মাইনাস থাকলে কি হবে? ওর তো জিনই নেই, পজিটিভ হওয়ার জিনই তো নাই। কিন্তু একজনের যদি পজিটিভ থাকে তাহলে অবশ্যই পজিটিভ হবে। এর জন্য ওর মধ্যে একটা যদি লম্বা হওয়ার জিন থাকে, যদি অন্যটা খাটো হওয়ার জিন আছে বা প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, তাহলে এখানে বুঝি নেই। মানে আমরা এই যে টিটার ফার্স্টে লিখে তারপর এটা 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 কি তো যেই লাভ সেই কথা, মানে এখানে একটা লম্বা একটা খাটো যদি হয়, মানে মূল কথা হচ্ছে প্রেসিডেন্ট আর মেম্বার, প্রেসিডেন্ট আর মেম্বার। তাহলে প্রেসিডেন্ট আর মেম্বার যদি একসাথে দাঁড়ায় তাহলে কাকে সবচেয়ে বেশি মানুষ সম্মান করবে? কার প্রভাবটা থাকবে? প্রেসিডেন্টের। যদিও সে মেম্বার তার মরে যায় নাই, সে আবার তার নিজের এলাকায় ইউনিয়ন পরিষদে যখন যাবে সেখানে গিয়ে সে আবার প্রেসিডেন্ট, তাই না? তো সেখানে গিয়ে সে আবার নেতাগিরি শুরু করবে, কিন্তু প্রেসিডেন্টের সামনে সে চুপ হয়ে বসে থাকবে, যদিও তার ভূমিকা নিষ্ক্রিয়, বাট সে মরে যায় না কিন্তু। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না, দিস ইজ কল প্রচ্ছন্ন, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে তাদেরকে বলা হয় প্রকট। অবশ্য মনে রাখতে হবে বিপরীত বৈশিষ্ট্য, মানে লম্বা আর খাটো একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মাঝখানে সংকরিত হলে প্রথম জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট, আর যেটা পায় না তাকে বলা হয় প্রচ্ছন্ন। মনে থাকবে? আচ্ছা, নেক্সট। তারপরে আমাদের হচ্ছে এক সংকরায়ন। সংকর জীব কাকে বলে এটা বুঝে নিই। মোনোহাইব্রিড কস এবং ডাইহাইব্রিড কস। মোনোহাইব্রিড কস কি? যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরিত হয় তাকে মোনোহাইব্রিড কস। এটা মোনোহাইব্রিড কস। কিভাবে? ও ছিল লম্বা, এ ছিল খাটো, এদের মাঝখানে তাহলে বৈশিষ্ট্য কয়টা? এক জোড়া না, মানে একটা লম্বা আর একটা খাটো, মানে 1+1 মানে এক জোড়া। 1+1 মানে কি? এক জোড়া না, 1 পেয়ার। কিন্তু আমি চিন্তা করলাম গোল হলুদ আর সবুজ কুঞ্চিত কিছু মটরশুঁটি আছে যাদের বীজগুলা কেমন হয়? গোল হয় এবং হলুদ হয়, মানে গোল মানে রাউন্ড, আর হলুদ মানে ইয়েলো। গোল হলুদ, আচ্ছা গোল হলুদ এটা পরে বাংলায় লিখি তাহলে। গোল হলুদ গুণন বা ক্রস সবুজ কুঞ্চিত, তাহলে দেখেন এখানে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য? এরা দুজনে মিলে এক জোড়া, এরা দুজনে মিলে এক জোড়া, তাই না? তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরিত যদি হয়, আর এরা হচ্ছে এক জোড়া। এরা শুধুমাত্র লম্বা ছিল, আর একটা খাটো, পিওর লম্বা, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ খাটো। তাহলে এখানে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য হইল? এক জোড়া। কিন্তু আমি যেটা বলি গোলও হবে, আবার সে হলুদও হবে, আবার অন্য একটা সে সবুজ হবে, আবার কুঞ্চিত হবে। তাহলে কয় জোড়া হয়ে গেল? টোটাল 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, আর এখানে হবে 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তো 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরিত হয় দিস ইজ কল্ড মোনোহাইব্রিড কস, আর 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরিত হয় দিস ইজ কল্ড ডাইহাইব্রিড কস। মনে থাকবে, এটা মোনোহাইব্রিড আর এটা ডাইহাইব্রিড কস। আচ্ছা, এখন আমাদের জানতে হবে সেটা হচ্ছে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস কি? টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। টেস্ট ক্রস তো বোঝা যাচ্ছে, কথার অর্থের মধ্যেই আছে যে টেস্ট ক্রস, টেস্ট ক্রস যেটাকে আমরা টেস্ট করবো, তাই না? আমি জানি না যে সে আসলে প্রকট না প্রচ্ছন্ন, তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় টেস্ট ক্রস। যেমন এবং টেস্ট ক্রস করার জন্য যার সাথে আমি করব সেটা অবশ্যই কী হওয়া লাগবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হওয়া লাগবে। মানে আমি সাপোজ একটা জিন আমি চাই না সে হচ্ছে প্রকট না প্রচ্ছন্ন, বা সে হোমোজাইগাস না হেটারোজাইগাস, মানে ওরা দুইজনেই লম্বা না খাটো, এটা আমি চাই না। মানে এই যে যার সাথে আমি ক্রস করাচ্ছি এটা হচ্ছে আননন, কিন্তু একটা জানি সেটা কি? নন, মানে টিটি, সে হচ্ছে বিশুদ্ধ প্রচ্ছন্ন। এটা বিশুদ্ধ, কথা বোঝা যাচ্ছে তো না? বিশুদ্ধ প্রচ্ছন্ন কেন? বিশুদ্ধ কেন? কারণ দুইটাই কি আছে? একই রকম আছে। আর প্রচ্ছন্ন মানে এটা মানে ছোট অবস্থায় আছে, মনে করেন যে ছোট অবস্থায় আছে। এখন এই বিশুদ্ধ প্রচ্ছন্নের সাথে যে কোনো আমি যাকে ক্রস করাতে যাচ্ছি বা যারটা আমি জানতে যাচ্ছি ওর মধ্যে যদি ক্রস করাই এবং সেখান থেকে তাদের উৎপাদগুলো দেখে আমি বলে দিতে পারবো যে এটা আসলে কে ছিল।
কথা বুঝছেন না? মানে আমাকে বলে দিল যে এটা হচ্ছে বিশুদ্ধ কোন একটা মাতৃবংশী অথবা মাতৃবংশীয়, অবশ্যই এটা মাতৃবংশী হওয়া লাগবে। মাতৃবংশী মানে হচ্ছে মায়ের সাইড থেকে আসবে। এদের মাঝখানে যদি যে কোনোটাকে আমি যদি ক্রস করাই, আমি দেখবো যে সে আসলে প্রকট না প্রচ্ছন্ন আমি বের করবো। তাহলে যদি আমি উৎপাদটা এমন পাই, দেখেন কেমন পেলাম, টিটি বড়টি 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 ছোটটি বড়টি ছোটটি, মানে চারটা এরকম, মানে সবাই কেমন হয়েছে বড়টি ছোটটি বড়টি এরকম হয়েছে। মানে এটা একটা গিনিপিক মনে করেন, এটা হচ্ছে মাতৃবংশীয় একটা গিনিপিক, মানে ওর চাচাতো বোন, মানে মাতৃবংশীয় মানে তাহলে কি হবে কোন দিক থেকে আসবে, তাহলে মাতৃবংশীয় মানে হচ্ছে ফুফাতো বোন মনে করেন, সরি খালাতো বোন, হ্যাঁ এটা মনে করেন খালাতো বোন। খালাতো বোনের সাথে ওর ক্রস করাবো। এখন এই সন্তান আমি জানি না যে সে আসলে সে বিশুদ্ধ না, মানে সে প্রকট না প্রচ্ছন্ন না কি আমি জানি না, আই ডোন্ট নো। বাট ওদের সন্তান যেটা হইলো, এর সন্তানগুলোর প্রকৃতি আমি জানি, আমাকে বলে দিয়েছে সন্তানগুলো এরকম। তাহলে আমি নিশ্চিন্তে আমি বলতে পারবো ও কেমন ছিল, আমি বলে দিতে পারবো না? কি পারবো, কি হবে তাহলে বলেন তো? টিটি হবে, বড়টি বড়টি হবে। কথা বলছে না? যেহেতু প্রত্যেকটার মধ্যে দেখেন ওর কিন্তু বড়টি নাই, প্রত্যেকটার মধ্যে একটা করে বড়টি আছে, মানে এই যে ও যে বড়টিটা পাইছে এটা এখান থেকে পাইছে, আবার ও পাইছে এখান থেকে, মানে সবাই যে একটা করে বড়টি পাইছে, এটা অবশ্যই ওই প্রকট এদের জিনটা এরকম ছিল বিধায় সে এটা পাইছে। কথা বোঝা গেছে? বুঝে নেই? বুঝে নেই, ও বুঝে নেই, মনে করেন যে আমি এটা জানি না। এখন বলেন যে আমি জানি, কিন্তু ও জানি যে ওর সন্তান হচ্ছে এরকম একটা বড় আর একটা ছোট। তাহলে আমাকে বলেন যে এই ছোটটা তো পাইছে এখান থেকে, আমরা জানি যে এখান থেকে একটা যে কোনো একটা পাবে, দুইটা তো আর পাবে না। এটার মধ্যে প্রচ্ছন্নটা পাইছে এখান থেকে, তাহলে প্রকটটা কোথা থেকে পাইছে? এটা থেকে পাইছে। দ্যাট মিনস অবশ্যই এখানে একটা ছিল। আর একটা চিন্তা করেন, আর একটা এরকম, আর একটা বাচ্চা এরকম হয়েছে, তাহলে এটা পাইছে এখান থেকে, তাহলে এটা পাইছে কোথা থেকে? এখান থেকে। দ্যাট মিনস এই দুইটা টোটাল চারটার মধ্যে আরও একটা সন্তান, টোটাল চারটা সন্তান। এই চারটা সন্তানের মধ্যে এরা দুইজনে পাইছে টি। সাপোজ মনে করেন যে এখানে, তাহলে অবশ্যই এখানে কি ছিল? এদের মাঝখান থেকে এই বড়টি যেটা, এটা এখান থেকে পাইছে, এটাও এখান থেকে পাইছে। আবার এদের দুইজনের ক্ষেত্রে এই বড় যে টিটা আছে, এই টিটা অবশ্যই এখানে ছিল, এদের ক্ষেত্রে এটা এখানে ছিল। কথা বোঝা গেছে? মানে মানে হচ্ছে কি না, একটু একটু হয়েছে আর কি, আস্তে আস্তে একটু বেশি অ্যাড করা হচ্ছে। এটা তো অনেক মোটা করে একটা সেকেন্ড পেপার, এই যে হাজারির নাক তো যে রসায়ন কানা নেই। বুঝা গেছে? দেখেন আমি বললাম যে সব বাচ্চাগুলো এরকম হয়েছে, অথবা এরকম যদি হইতো, বলেন তো দেখি তাসরিয়া, চারটা বাচ্চা হয়েছে, এই চারটা বাচ্চার মধ্যে আমি বুঝতে পারলাম যে এদের জিনোটাইপটা এরকম। তাহলে নিশ্চিত আমি কি বলবো, এখানে কোনটা ছিল? হ্যাঁ, এটা বড়টি ছোটটি ছিল। যেহেতু দেখেন চিন্তা করেন এরা দুইজনে কারো কাছ থেকে বড়টি পায় নাই, তাহলে অবশ্যই ওদের যে এখানে অবশ্যই এটা কি ছিল, একটা ছোট ছিল, আর ওরা দুইজনে একটা পাইছে বড়টি, তাহলে এটা বাবা থেকে, হ্যাঁ এই যেটা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, অবশ্যই ওর জিনোটাইপটা কেমন ছিল? বড়টি ছোটটি ছিল না? দ্যাট মিনস আমি এটাকে টেস্ট করলাম, এটা হোমোজাইগাস। তাহলে বলেন এটা হোমোজাইগাস না হেটারোজাইগাস অবস্থায় আছে? হেটারোজাইগাস আছে। তাহলে আবার যদি এরকম পাই, হ্যাঁ এরকম যদি পাই, সব এরকম পাইলাম, তাহলে আমি নিশ্চিত বলবো যে ও কোন অবস্থায় আছে। এটা সব, এটা অবশ্যই ওর জিনোটাইপটা ছিল এটা, তাহলে সবার ও ছিল হোমোজাইগাস এবং হোমোজাইগাস প্রকট ছিল। এখন যদি এমন হয় যে কোনো এই বড়টি কোনোটাই নাই, তাহলে আমি নিশ্চিত কি বলবো, তাহলে এটা অবশ্যই এটা যেহেতু নাই কোনো, তাহলে এরা সবাই হোমোজাইগাস প্রচ্ছন্ন ছিল। তাহলে এইভাবে আমি এটা না জেনে এর উৎপাদগুলো বা এদের বংশ নেক্সট জেনারেশনের জিনোটাইপ দেখে আমি তার অবস্থান নির্ণয় করতে পারি, তার জিনোটাইপিং করতে পারি। দিস ইজ কল টেস্ট ক্রস, কাকে আমি টেস্ট করতেছি। আর ব্যাক ক্রস মানে হচ্ছে পেছনের দিকে ব্যাক হওয়া, পেছনের দিকে ব্যাক করা, মানে ব্যাক ক্রস নর্মালি এখানে দেখেন কি লিখছে,
ব্যাকক্রস হচ্ছে F1 জনুট একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃবংশীয় এক সদস্যের সাথে যদি সংকরণ হয়, দিস ইজ কল হেটারোজাইগাস। মানে F1 জনুট, এই যেটা আমি পাচ্ছি ওদের একটা সবাই পাইলাম, F1 জনুতে সবাই পাচ্ছি বড়টি ছোটটি, অ্যান্ড এদের সাথে পিতৃমাতৃবংশীয় হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃয় বংশীয় এক সদস্যের সংখ্যা যদি সংকলিত হয়, তাহলে ওর সাথে এখন কার ক্রস করব? পিতৃমাতৃয় বংশীয়, মানে ওই যে এরকম সন্তান যেটা হয়েছে এর সাথে, মানে গাছের গিনিপিগের কথা চিন্তা করেন, মানুষের মধ্যে এরকম হয় না, বা অন্যান্য প্রাণীদের মধ্যে বা অন্যান্য গাছপালার কথা চিন্তা করেন, যে এরকম হচ্ছে ওদের থেকে এরা হইল, এদের সাথে এখন আবার আগের কোনো একটা বংশীয় বা তাদের মধ্যে যদি ক্রস হয়, দিস ইজ কল ব্যাক ক্রস। আমি পেছনের দিকে যাচ্ছি, কথা বোঝেন নাই? তো এখান থেকে যে সন্তানগুলো হয়, এখান থেকে যারা হবে তাদের মধ্যে তো আমরা ক্রস করতে পারি, তাই না? সাপোজ এটা হইল, আবার এদের মাঝখানে আমি ক্রস করতে পারবো, এরা হচ্ছে মনে করেন যে চাচাতো ভাই মামাতো ভাই যেটা হোক, এদের মাঝখানে তো হয়, কিন্তু এদের আগের জেনারেশনের সাথে তো হয় না, কিন্তু মানুষের ক্ষেত্রে হয় না, কিন্তু আমরা যদি কিন্তু ওদের ক্ষেত্রে যদি ক্রস করে, দিস ইজ কল ব্যাক ক্রস। মানে এদের যে সন্তান সন্ততি F1 জেনারেশন যেটা হবে, তার সাথে তার মাতৃবংশীয় অথবা পিতৃবংশীয় যার সাথে যদি আমি ক্রস করাই, দিস ইজ কল ব্যাক ক্রস। পেছনের দিকে যাচ্ছি, আমি পেছনের দিকে গেলাম, ওর সমগোত্রীয় যারা আছে ওদের সাথে না করে আমি পেছনের দিকে যাচ্ছি, দিস ইজ কল ব্যাক ক্রস। এখন আমরা জিনোম কাকে বল? হোয়াট ইজ জিনোম? জিনোম হচ্ছে একটা জিনের মধ্যে যত ধরনের জিনগত বৈশিষ্ট্য আছে, সব অল জিন প্রেজেন্ট ইন গ্যামেটিক সেল। একটা গ্যামেটিক সেলের মধ্যে যতগুলো জিন আছে, দিস ইজ কল্ড জিনোম। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে, হ্যাঁ আচ্ছা নেক্সট ক্লাসে পরে দেবেন, আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে তো পরীক্ষা হবে। হুম